অভ্যর্থনা কমিটির সভাপতি, আমার টাঙ্গাইল জেলার ভাইয়েরা বোনেরা, আমার অনেক দিন আগের কথা মনে পড়ে। এই কাকমারিতে এই কলেজ যখন প্রতিষ্ঠিত হয়, এই কলেজ টাঙ্গাইল জেলার সমস্ত জনসাধারণের কলেজ। কাকমারি হওয়ার জন্য এটা শুধু কাকমারির জনগণের জন্য নয় বা টাঙ্গাইল থানার জন্য নয়, প্রত্যেক জেলায় একটি করে সরকারি কলেজ থাকার নিয়ম আছে। টাঙ্গাইল জেলায় কোনো সরকারি কলেজ ছিল না এবং টাঙ্গাইলের নেতারা এবং জনসাধারণ সকলেই একমত হয়েছেন যখন এই টাঙ্গাইলকে সরকারি কলেজ করা হয়। আমি মৌলানা সাহেবের কাছে কৃতজ্ঞ, তার সঙ্গে বহুদিন কাজ করেছি। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। তিনি যখন লিখলেন, আমি যখন সকলকে বললাম, সকলে মেনে নিল। এই কলেজ এখন থেকে সরকারি কলেজ প্রতিষ্ঠিত হলো। এখনই আমাদের প্রায় খরচ হবে 70 লক্ষ টাকার মতো এই কলেজকে ঠিক করতে। টাঙ্গাইলের ভাইয়েরা, রাতারাতি কোনো কিছু দুনিয়াতে হয় না, সব কিছুর জন্যই সময়ের প্রয়োজন হয়। বহুদিন পরে এই কাকমারিতে আমি সভা করতে দাঁড়িয়েছি। আপনারা অনেকে আমাকে জানেন, আমি এই কাকমারিতে অনেক সভা করেছি। টাঙ্গাইলের গর্ব আছে, টাঙ্গাইলের জনসাধারণ স্বাধীনতার সংগ্রামে যে বীরত্ব দেখিয়েছে, সেজন্য বাংলার অন্যান্য জনসাধারণ সবসময় গর্ব অনুভব করে থাকে। আমি জেল থেকে বের হয়ে এসে রাষ্ট্রের ক্ষমতা হাতে নেওয়ার পরে আমি এখানে আসি। কাদের সিদ্দিক আমার কাছে সমস্ত অস্ত্র আমার কাছে সমর্পণ করে। আমার মনে হয় সেটি আমার প্রথম আসা হয় এসির থেকে, কি জানি যেতে পারে প্রথম আমি ডিস্ট্রিক্ট শহরে আসি। আপনার সকলে জানেন, এই টাঙ্গাইলের লোকেরা জানেন যে স্বাধীনতা সংগ্রামে আমাদের কি অবস্থা হয়েছিল। কোন জাতি কোনোদিন ত্যাগ ছাড়া বড় হতে পারে না। বাংলার মানুষ ত্যাগ দেখিয়েছে। 30 লক্ষ লোকের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। সেদিন বাংলার যুবক, বাংলার ছাত্র, বাংলার কৃষক, বাংলার বিডিআর, বাংলার পুলিশ, বাংলার আর্মি, বাংলার নেভি, বাংলার এয়ারফোর্স সকলেই সংঘবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছিল যখন আমি হুকুম দিয়েছিলাম। কারণ 25 বছর পর্যন্ত পাকিস্তানিরা ছলে বলে কৌশলে বাংলার সম্পদ লুট করে নিয়ে যায়। যে কষ্ট আজ আমার লোক করে, যে কষ্ট আজ আমার লোক না খেয়ে কষ্ট পাচ্ছে, যে দুঃখ আমার লোক আজকে পায়, যে বেদনা আমার লোক আজকে সহ্য করে, তার প্রধান কারণ হলো 200 বছর ইংরেজ বাংলাকে শোষণ করেছে আর 25 বছর পাকিস্তানিরা বাংলার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। শেষ পর্যন্ত চরম সংগ্রামে যেতে হয়েছে। আজ এই মাস 7ই মার্চ আমি বাংলার মানুষকে ডাক দিয়েছিলাম। 25শে মার্চ বাংলার মানুষকে আমি হুকুম দিয়েছিলাম। বাংলার ছেলে অস্ত্র ধারণ করেছিল। আপনারা জানেন, টাঙ্গাইল থেকে ঢাকা রাস্তা একটাও ব্রিজ ছিল না, প্রায় বললেই হয়। পোর্ট ধ্বংস ছিল। একটা জাহাজ পর্যন্ত আমরা পাই নাই, একখানা প্লেন পর্যন্ত আমরা পাই নাই, 1 পয়সার বৈদেশিক মুদ্রা আমরা পাই নাই, 1 পয়সার সোনা আমরা আমাদের ব্যাংকে ছিল না। 7 কোটি লোকের সংসার পেয়েছিলাম, যে সংসারে গুদামে খাবার ছিল না। আল্লাহর মেহেরবানি, মুরব্বীর দোয়া আর জনগণের সাহায্য, বন্ধু রাষ্ট্রের সাহায্য নিয়ে আরম্ভ হলো আমাদের লোকদের রিহ্যাবিলিটেশন করার জন্য। তারপরে হলো বন্যা, তারপরে হলো বিশ্বজোড়া তেলের দাম, খাবার দাম, সমস্ত জিনিস দাম বেড়ে গেল। আমরা যখন বাংলাদেশের মানুষ বিদেশে কোনো জিনিস বিক্রি করি, তার ন্যায্য মূল্য আমরা পাই না। কিন্তু আমাদের যখন কিনতে হয় তখন বেশি দামে কিনতে হয়। মানুষ দুঃখের সঙ্গে বলতে হয়, বাংলার গ্রামের মানুষ এখনো না খেয়ে কষ্ট পাচ্ছে, তাদের গায়ে কাপড় নাই। তারপরেও এই দুঃখী মানুষ
যে খাবার পায় না, না খেয়ে কষ্ট পায়, একদল চোর ডাকাত সন্ত্রাসবাদী যারা বাংলার মানুষকে ঘুমাতে দেয় না, রাতের অন্ধকারে তাদের লুট করে খায় এবং মানুষকে হত্যা করে। তাছাড়া একদল আছে যারা কালোবাজারি, যারা ঘুষখোর, যারা বাংলাদেশের মাল বিদেশে চালান দেয়, স্মাগলার, যারা জিনিসপত্র গুদমজাত করে দাম বাড়ায় মানুষকে কষ্ট দেয়। আমি 3টি বছর আবেদন করেছি, অনুরোধ করেছি, ভাই বলেছি, বাবা বলেছি, সোনা বলেছি, তোমরা এই কাজ ছেড়ে দাও, এই রক্তের সঙ্গে বিশ্বাসঘাতক করো না, এই 30 লক্ষ লোকের আত্মা শান্তি পাবে না। তোমরা চুরি ছেড়ে দাও, তোমরা ঘুষ ছেড়ে দাও, তোমরা হোর্ডিং ছেড়ে দাও, তোমরা বিদেশি মাল চালান ছেড়ে দাও, বিদেশে টাকা রাখা বন্ধ করো, বাংলার মানুষকে ভালোবাসো, তাদের জন্য কাজ করো। কিন্তু চোরা নাহি শোনে ধর্মের কাহিনী। বাধ্য হয়ে আমাকে নতুন পন্থা অবলম্বন করতে হয়েছে। আজ আমি যদি বিদেশের থেকে কষ্ট করে কোটি কোটি মন খাবার আনতে হয়, 1-2 মন নয়, 1 লক্ষ, 2 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি, 2 কোটি নয়, কোটি কোটি মন খাবার আনতে হবে প্রত্যেক বছর। এই বছর আমাকে আনতে হবে 6 থেকে 7 কোটি মন খাবার। কোত্থেকে আসবে? কে দেবে? ভিক্ষা করে আনতে হবে। ভিক্ষুকে যাদের কোনো ইজ্জত নাই, ভিক্ষুকে যাতে কোনো সম্মান থাকে না, ভিক্ষুকের আজকে যদি ভিক্ষুকের জাতের আমি যদি প্রেসিডেন্ট হই, তাহলে আমারও ইজ্জত দুনিয়ায় থাকে না। তবু আনতে হবে, আমার মানুষকে বাঁচাতে হবে। তারপরেও একদল আছে, আমি খাবার পাঠাই, কোত্থেকে বিদেশ থেকে আনি, জাহাজে করে আনতে হয়, পোর্টের থেকে পাঠাতে হয়, গ্রামে পাঠাতে হয়, তারপরে চুরি করবে। তার থেকে 1 চাটা, 2 চাটা, 3 চাটা করে আমার গরিবের কাছে শেষ পর্যন্ত পথেই না। আমি টাকা কষ্ট করে পাঠাই, আমি 25 বিঘা জমি খাজনা মাফ করে দিচ্ছি, পয়সা আসবে কোত্থেকে? পাঠায় টেস্টিমের টাকা, সেখানে চুরি করে খায়, ওয়াক্সের টাকা সেখানে চুরি করে খায়, কাপড় পাঠাই তা চুরি করে বেচে, সুতো পাঠাই তা চুরি করে, চোরে রাষ্ট্র হয়ে গেছে। অসহ্য আমার জীবনের যৌবন আমি জেলের মধ্যে কাটিয়ে দিয়েছি, কিন্তু এত রক্ত দিয়ে গেছে আমার বাংলার জনগণ, তবু চরিত্রের পরিবর্তন হলো না। পাকিস্তানিরা আমার বাংলাদেশের মানুষের চরিত্র নষ্ট করে দিয়ে গেছে অনেকের। তাই তাদের সাবধান করে দিই যে 7 দিন চোরের 1 দিন গিরির। এবার ক্ষমা নাই, ক্ষমা আমি ভুলে গেছি। বঙ্গবন্ধুর পাও ধরলেই মাফ করে দেয়, আমি মাফ করে দিই, কিন্তু আর মাপটা হবে না। আমার বাংলার যুবক, বাংলার ছাত্র, বাংলার কৃষক, বাংলার শ্রমিক সংঘবদ্ধ হওয়া যেদিন আমার কথার মতো অস্ত্র ধরেছিল, বিনা অস্ত্রে যখন ঝাঁপিয়ে পড়েছিল, আজকেও তেমনি করে তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। চোর কোথায় খুঁজবার জন্য, ঘুষখোর কোথায় খুঁজবার জন্য, স্মাগলার কোথায় খুঁজবার জন্য। বাংলাদেশের শতকরা 25 থেকে 30 দুঃখ আমার মানুষের দূর হয়ে যাবে যদি চুরি বন্ধ করতে পারা যায়। কলেজ একটা কেন, অনেক কলেজ করতে পারবো, অনেক কলেজ করেছি। এই কয়েক বছরে এত কলেজ করেছি, এখনো শিক্ষায় বাংলাদেশের বাজেটের শতকরা বেশি টাকা খরচ করা হয়, দুনিয়ার কোনো দেশে হয় কিনা সন্দেহ। কারণ আমি মানুষকে মানুষ করতে চাই, আমার ছেলেদের মানুষ করতে চাই। ছেলেদের কাছে কথা, ছেলেরা বুঝতেই পারছো বাবা, নকল টকল আর চলবে না। 2-3 বছর ফাউল টাউল গেম টেম অনেকে করছো, লিখতে দিলে কলম 3টা ভেঙে ফেলায় দাও, ভর্তি হতে পারো না, দোষ হয় আমাকে। লেখাপড়া শেখো, মানুষ হও, নকল টকল হবে না। দেখো না 1% পাস করে, 2% পাস করে, 3% পাস করে। এদিক দিয়ে শিক্ষক সাহেবদেরও আমি অনুরোধ করব যে লজ্জায় আমারও মাথা কাটা যায় যখন 300 শিক্ষককে আমাকে ডিসমিস করতে হয় নকল সাপ্লাই করার জন্য। এদিকে আপনাদের একটু নজর রাখা দরকার যে আপনারা মানুষ পয়দা করবেন, আর নিজে যদি অমানুষ হন তা মানুষ পয়দা করবেন কি করে? আজ দুঃখ হয় আমার এই জন্য যে বাংলার কৃষক আমার ঘুষখোর বা দুর্নীতিবাজ নয়, বাংলার মজদুর আমার দুর্নীতিবাজ নয়। আজ আমরা যারা শতকরা 5 জন লোক শিক্ষিত, আমরা হলাম সবচেয়ে দুর্নীতিবাজ। ঘুষ আমাদের মধ্যে, স্মাগলিং আমাদের মধ্যে, টাকা বিদেশে চালান দেয় শিক্ষিত সমাজের মধ্যে থেকে। একজন লোক, ভালো লোক আছে, যথেষ্ট ভালো লোক আছে, না রাষ্ট্র চালাতে পারতাম না। আজ তাই আপনাদের কাছে আমার অনুরোধ ভাই, প্রথম কাজ আমার 1 নম্বর কাজ, দ্বিতীয় বিপ্লবের ডাক আমি দিয়েছি। নতুন সিস্টেমের গভর্নমেন্ট আমি চালাতে ঠিক করেছি।
নতুন এক পার্টি হিসাবে আমি দেশ চালাবার বন্দোবস্ত করেছি, কিন্তু আপনাদের সাহায্য সহানুভূতি না পেলে আমার পক্ষে সম্ভবপর না। শেখ মুজিবরকে বাইটা খাওয়ালেও সুখের বাংলা হবে না, সোনার বাংলা করতে পারবো না যদি সোনার মানুষ আপনারা আমাকে না পয়দা করে দেন। সেই জন্য আমি অনুরোধ করব যে আপনারা নিজের ছেলেপেলেকে মানুষ করার চেষ্টা করেন। খালি লেখাপড়া MA পাস করলে মানুষ হয় না, তার মধ্যে যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই মানুষ হয়। সেই জন্য আমি চাই যে আপনাদের মধ্যে মনুষ্যত্ব ফিরে আসুক। আর দুঃখের সঙ্গে আমাকে বলতে হয় যে আজকে যারা আমরা বড় বড় জায়গায় বসে আছি, অনেকে আমরা দুর্নীতিবাদ হয়ে গেছি এবং তারপরে আমরা দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা করি, এর লজ্জায় মাথা নত হয়ে যায় আমার। তাই আমি অনুরোধ করব যে আত্মশুদ্ধি করো, আত্মসমালোচনা করো, মানুষ হও, তাহলে মানুষকে মানুষ করতে পারবা। তাই আমার অনুরোধ ভাইরা, যে দুর্নীতির বিরুদ্ধে আমার 1 নম্বর সংগ্রাম এবার। 2 নম্বর সংগ্রাম হলো উৎপাদন বাড়াতে হবে। ছেলেরা খালি লেখাপড়া শিখবা, বই কথা পড়বা, তাদের শিক্ষা হয় না। মাঠেও কাজ করো বাবাদের সাথে। বাবারা লুঙ্গি পরিয়া ধান বেচে পাট বেচে কলেজে পাঠায়, ওই কষ্টে টাকা দিয়ে প্যান্ট পরায়, আর তুমি প্যান্টটা খুলে লুঙ্গি পরে বাবার সঙ্গে হালে নামো, ওটাও কাজ শেখা। ভুলে যাও। আজকে অনেক সময় বলে, আহারে ছেলেটা আমার বিয়ে পাস করছে, মেট্রিক পাস করছে, চাকরি পেল না। লেখাপড়া না শিখেলে একটু মানে মাঠে ঘাটে কাজ করতেও পারত। তা না, বিয়ে পাস করিয়া, পাস করে, মেট্রিক পাস করিয়া সমস্ত দেশে সমস্ত জায়গায় মানুষরা মাঠে কাজ করে। কাজ যে করে তার অন্য ইজ্জত থাকে, চাকরির থেকে তার সম্মান অনেক বেশি। কিন্তু আমাদের সমাজের যে ব্রিটিশ আমলের যে কলোনিয়াল পাওয়ারের যে একটা রয়েছে, সেটি এখন পর্যন্ত দূর হয় নাই। যে আমরা কাজ করলে আমাদের সম্মান চলে যায়, আমরা বোঝা টানলে আমাদের সম্মান চলে যায়, আমরা মাটি কাটলে আমাদের সম্মান চলে যায়, আমরা রিক্সা চালালে আমাদের সম্মান চলে যায়। সম্মানী যদি কেউ হয় ওই রিক্সাওয়ালা সম্মানী, সম্মানী যদি কেউ হয় ওই কৃষক যে মাঠে কাজ করে সে সম্মানী, সম্মানী যদি হয় যে নিজে হাতে কাজ করে খায় সে সম্মানী। আর পয়সা কিছু সম্মানী নয়। এই সিস্টেম দেশকে আনতে হবে। সেই জন্যই আমার দ্বিতীয় বিপ্লব। এই জন্য আমি চাই মাঠে ঘাটে যে যেখানে আছে আপনারা পয়দা করেন, ফসল উৎপাদন করেন। ভিক্ষুকের জাত বাঁচতে পারে না, ভিক্ষু যাতে ইজ্জত নাই, আমি ভিক্ষুক যাতে তাহলে থাকতে চাই না। তৃতীয়, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। তাহলে না হলে এই যে মাঠটার দেখেন, এক টুকরো মাঠও থাকবে না। বছরে 30 লক্ষ লোক যদি বাংলাদেশে বাড়ে, তাহলে 20 বছর পরে বাংলাদেশের মানুষের মাংস বাংলাদেশের মানুষ খাবে। হালের জমি তো দূরের কথা, থাকার জায়গা পর্যন্ত থাকবে না। সেই জন্য আজকে ফ্যামিলি প্ল্যানিং প্রয়োজন হয়ে পড়েছে। আপনারা শিক্ষিত যে যেখানে আছেন, যারা যেখানে আছেন, এর সম্বন্ধে মানুষকে বুঝাবার চেষ্টা করবেন। আর চতুর্থ, জাতীয় ঐক্য চাই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলে যারা আছেন বাংলার মাটিতে, ছাত্র, যুবক, কৃষক, মজদুর সব এক হবেন। তবে একটা কথা, এক হয়ে আপনার দেশের কাজ করেন। একটা মানুষ, আপনারা কেন দুর্নীতি করবেন আমার বুঝে বলেন তো? আজ হোক কাল হোক, এই যে কথা বলছি আমি, এই যে আপনার সামনে বসে আছেন, কেউ কি বলতে পারেন মুখে টোকা দিয়া যে কাল সকালে আপনি বেঁচে থাকবেন? ও তো আল্লাহর হাতে আপনার মৃত্যু। আজও মরতে পারেন, 1 ঘন্টা পরেও মরতে পারেন। তবে কেন আপনারা দুর্নীতি করবেন? মরার সময় কি নিয়ে যাবেন মিয়া সাহেবরা? কতটুক মাটি আর কয়েক গাছ কাপড়, এর সাথে কিছু সঙ্গে যাবে না? না যাবে। তবে কেন দুর্নীতি করবেন? রাত্রেবেলা চিন্তা করেন যে রাত্রে ঘুমের মধ্যেই মরতে পারি, তাহলে আর দুর্নীতি আমরা করতে পারবেন না। হুজুর আপনি চলে গেছেন, একটা কথা বলেছেন যে পুলিশদের কথা বলেছেন। হুজুর আপনি জানেন মৌলানা সাহেব যে আমি যখন ডাক দিয়েছিলাম, মানুষ সব জায়গায় ভালো মন্দ থাকে, সমস্ত জায়গায় ভালো মন্দ থাকে, কিন্তু আপনি যে রাজারবাগ দেখতেন আর পিলখানার বিডিআরের ফাঁড়ি দেখতেন, আর আমার আর্মির ক্যান্টনমেন্ট যেখানে বাঙালি তাদের দেখতেন রাজারবাগে এক ছাত্রে 6 ঘন্টা পর্যন্ত 303 বন্দুক দিয়া আমার হুকুম মতো এই পুলিশ যুদ্ধ করে পাকিস্তান বাহিনীর সঙ্গে 70 জন লোক জায়গায় মারা যায়। এরাও বাংলার ছেলে, এরাও বাংলার মানুষ, এরাই আমি ভালোবাসি, এদের আমি আমার কথা এরাও জীবন দিয়েছে, এ বিডিআরও দিয়েছে, পুলিশও দিয়েছে, রক্ষী বাহিনী দিয়েছে, ছাত্র দিয়েছে, যুবক দিয়েছে। মানুষ ভালো মন্দ দুনিয়ার সব জায়গায় থাকে। পাহারা ওটা মৃত্যু তো আল্লাহর হাতে, ও নিয়ে কোনো কারণ নাই। ওটা যার যখন সময় আসবে, ওটা আমার কাছে বলে লাভ কি? আমি তো 3 বার আমাকে ফাঁসি দেওয়ার নেছে, আমি তো মাথা নত করি নাই।
আমি তো আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। আর জানের ভয় করলেও আমি আইয়ুব খানের আগরতলা কেস থেকে আসতে পারতাম না, আর এহিয়া খানের মিয়াওয়ালি জেলের থেকে আমি আসতে পারতাম না। আর আমার দরজার কাছে কবর করিয়া আমাকে ফাঁসি দেওয়া আমার মাথা কিনতে পারে নাই। ফাঁসি দেওয়ার দিন ঠিক করেছিল, কিন্তু আল্লাহ আমাকে বাঁচায় এনেছে। বোধহয় এই বাংলাদেশের দুঃখী মানুষের দোয়ায় আমি বেঁচে এসেছিলাম, এই বাংলাদেশের কোটি মানুষের দোয়ায় আমি বেঁচে এসেছিলাম। সেই জন্য জানের ভয় আমি করবো কেন? আমি জানি তো যে কোনো সময় আমি মরতে পারি। আমার বোধহয় আমি গর্ব করে বলতে পারি যে আমার জানের ভয় সবচেয়ে কম, কারণ আমি আল্লাহর উপর বিশ্বাস করি এবং মনে করি মৃত্যু যখন আসবে তখন কেউ রাখতে পারবে না। এই যে আমি আসলাম রাস্তা দিয়ে, যখন আমি 9টায় রওনা হয়েছি, আমি 3:30টায় সন্তোষ আসছি। হাজার হাজার লোক দুই পাশ দিয়ে, আমি তো তাদের মধ্যে দিয়ে আসলাম। ভয়টায় তো আমি কইটরি খুব কম, তবে রাষ্ট্রপতি হলে কিছুটা ফর্মালিটি আছে, ওটা আমাকে মানতেই হয়, না করলে অন্যায় হয়। ওদেরও কত কর্তব্য আছে, ওদের পালন করতে হয়, ওদের ডিউটি আছে। যদি বাইচান্স কিছু হয়ে যায় ওদেরই চাকরি যাবে, আবার আর কেউ তো কাছে ধরাও পাওয়া যাবে না, কিন্তু ওদের কিছু কর্তব্য আছে সেখানে। যাই হোক, আমি খুশি হয়েছি যে মৌলানা সাহেব অত্যন্ত কিছু হয়েছেন। তিনি আমার মুরব্বী, তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। এই কলেজ উনি অনেক কষ্ট করে করেছিলেন, আমার জানা আছে। আমাকে উনি বলেছিলেন 5,000 কিছু টাকা আনতে, আমি সরাবাদী সাহেবের কাছ থেকে 5,000 টাকা এনে দিয়েছিলাম, তাই এই কলেজ তিনি শুরু করেন। আর আজও এই কলেজের উনি আমাকে লিখেছেন, সমস্ত টাঙ্গালের নেতৃবৃন্দ, আপনাদের মিনিস্টার মন্নান সাহেব সহ যারা আছেন সকলেই বলেছেন যে হুজুরের ইচ্ছা আমরা পূরণ করছি, কাকবাড়িতে হোক, টাঙ্গাল শহরের উপর না হয়ে এটাও শহরের মধ্যে হয়ে যাবে, আমাকে আপত্তি নাই। সেজন্য সকলেই টাঙ্গালবাসী সকলেই দাবি করতে পারে যে সকলেরই মত আছে এই কাকবাড়িতে এই কলেজকে সরকারি কলেজ করা, তাতে মৌলানা সাহেব সন্তুষ্ট হয়েছেন, সুখী হয়েছেন। তাকে সন্তুষ্ট করা, সুখী করা আমি মনে করি আমার কর্তব্য। তিনি আমার মুরব্বীর মতো, তাকে আমি শ্রদ্ধা করি, ভক্তি করি। আমি বহুদিন একসঙ্গে কাজ করেছি, এক কামরায় মাসের পর মাস জেলও কেটেছি। আমি নিশ্চয়ই এ কলেজে বহু টাকা খরচ হবে, হোক, আমি আমার শুভেচ্ছা রইল। আর আমি আশা করি যে এই কলেজ থেকে যেন মানুষ পয়দা হয়। আমি আশা করব এই কলেজ যেন টাঙ্গাইলবাসীর একটা গর্বের বস্তু হয়, যেখানে যেন সোনার মানুষ পয়দা হয়, না হলে আমি সোনার বাংলা করতে পারবো না। আপনারা সুখে থাকেন, আপনারা আমাকে দোয়া করেন। আমি বক্তব্য করলাম, আমি আসতে পারতাম না, আমার আব্বা খুব অসুস্থ খুলনাতে, আমি সেখান থেকে কালকে আসছি। এখান থেকে আমার খুলনা যাওয়ার কথা, জানি না হেলিকপ্টার রাজি হবে কিনা, তবুও আসছি, কারণ বহুদিন আপনাদের সঙ্গে দেখা হয় না। আপনারা আমাকে দোয়া করেন, আল্লাহ যেন ইমানের সঙ্গে রাখে। আর আমার 4টা কথা মনে রাখেন: 1, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ; 2, খেতে খামার কারখানায় প্রোডাকশন বাড়াতে হবে, উৎপাদন বাড়াতে হবে; 3, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে; 4, জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। কিন্তু নাই, ফ্রি স্টাইল আর চলবে না। বহুদিন ফ্রি স্টাইল চলছে, যার যা মর্জি তাই করছে, আর যার যা লাফালাফি তাই করছে, ও সমস্ত বাংলাদেশের চলবে না বেশি দিন। ওটা বন্ধ করে দেওয়ার জন্যই চেষ্টা হচ্ছে এবং চেষ্টা হবে, কারণ জনগণ আমাকে ভালোবাসে, সে আমি জানি। তাই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আপনি আমাকে মাফ করবেন, আমি খুব ক্লান্ত। খোদা হাফেজ, জয় বাংলা। এবং সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি। জয় বাংলা। আমার সাথে ইনফরমেশন মিনিস্টার কোরবানি সাহেব এসছেন, আমার সাথে এডুকেশন মিনিস্টার সাহেব, আমার ডাক্তার আহমদ চৌধুরী সাহেব আসছেন, আর আমার সাথে না, আমি একজনের সাথে আসছি, সে হলো আব্দুল মান্নান সাহেব, আপনাদের মন্ত্রী। হ্যাঁ, আরও আমার পলিটিক্যাল সেক্রেটারি আসছে, এমপি সাহেবরা সকলেই আসছেন। সকলের পক্ষে থেকে আপনাদের আমি ধন্যবাদ দিচ্ছি। খোদা হাফেজ।